আমরা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছি। কথাটি বলার সময় আমাদের অ্যাসা যে শুধু হাইলাইট করেছেন তাই নয়, বরং তিনি এটা বলে দিয়েছেন যে এই কথাটা মার্ক করে নিন। এখানে প্রশ্ন আসে, অ্যাসা কেন এরকম কথা বললেন? এটা তো গেল লাস্ট 360 কথা। এর আগেও আমরা অনেকবার শুনেছি অনপাশে বাসার সাথে সাথে একটা নিউ ইরা, একটা নতুন যুগের সূচনা হবে। রিভলিউশন, বিধ্বংসকারী সৃষ্টি, এমন অনেক কথাই আমরা শুনে এসেছি। এখন আপনারা বলবেন, হ্যাঁ এসব তো আছেই, আর অনেক কথাই তো স্যার বলেছেন। কিন্তু আমি আজকে একটা বিশেষ পারপাসে এই কথাগুলো তুলে ধরছি। আজকে আমি বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখান থেকে একটা শব্দকে আমি বেশি করে হাইলাইট করব। সেটা হলো ক্যাপিটালিজম। এই শব্দটার সাথে আমরা কম বেশি পরিচিত আছি। এটা নিয়ে ব্যাখ্যা আমি পরে আসছি। আসল কথা হলো ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। এটা আমরা ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম। আজকে যুগে এই ক্যাপিটালিজম কিভাবে আমাদের হিউম্যানিটিকে বিপদের মুখে ফেলে দিচ্ছে, আর কেন এই প্রশ্নটা আসছে যে ক্যাপিটালিজম কি পৃথিবী ধ্বংস করে দেবে? আর এসবের সাথে আমাদের অন্তঃশীবের সংযোগটাই বা কি? আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই জানি আমরা উন্নত জীব, এবং আমাদের হাত ধরে বিশ্ব উন্নত থেকে উন্নততর হয়ে উঠেছে। আমরা বিশ্বের যাবতীয় রহস্য, দুর্গম যা কিছু, সবকিছু ভেদ করে আমরা নতুন নতুন ইনোভেশনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। একদিকে আমরা নতুন দিগন্ত উন্মুক্ত করছি, আর একদিকে ইনইকুয়ালিটি অর্থাৎ অসমানতা বেড়েই চলেছে। একদিকে একটা একটা বড় জায়ান্ট কোম্পানি, তাদের কাছে সম্পত্তির পাহাড়। আবার দেখা যায় যে ছোট ছোট বিজনেস, যে ছোট ছোট কোম্পানি, তারা তো কখনোই এই জায়ান্ট কোম্পানিগুলোর সাথে কম্পিটিশনে পেরেই ওঠে না। ক্যাপিটালিজমের যে মেন ফান্ডা, মুক্ত বাজার, তাতে তো কম্পিটিশন, এটা তো এটা তো থাকবেই। একদিকে প্রত্যেকের স্বাধীনতা আছে, যে কেউ এখানে বিজনেস করতে পারবে। প্রত্যেক বছরই কত কত বিজনেস খুলছে তার ঠিকানা নেই। আর এগুলো প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কাজ করে। অর্থাৎ এখানে কাজ করে ডিসেন্ট্রালাইজেশন, এরা স্বনির্ভর। আর যেহেতু এখানে কম্পিটিশন থাকে, ফলে ইনোভেশনও হয়। কিন্তু এখানেও ঘটনা হলো, কম্পিটিশন আছে, ইনোভেশন আছে, কিন্তু রিয়েলিটিতে কি একটা ছোট কোম্পানি বড় কোম্পানিদের সাথে টেক্কা দিতে পারে? পারে না। বড় কোম্পানিগুলোর মনোপলিজের কাছে এরা টিকতেই পারে না। এখানেও যে শব্দটা বললাম মনোপলিস, এই শব্দটার ব্যাখ্যা পরে আসছি। ঘটনা হলো, প্রায় 30 থেকে 40 বছর ধরে, মোটামুটি 1980 সাল থেকে নিউ লিবারেলিজমের এই যে আইডিওলজি চলে আসছে, সেটা সেটা চলেই আসছে, এবং সেটা আছে, এখনো সেটা বিদ্যমান। আর এই সময় ইনকাম অফ ইনইকুয়ালিটি, এটা কিন্তু অনেক উপরে উঠে গেছিল, অনেক হাই হয়ে গিয়েছিল। 2017 সালে একটা রিপোর্টে পাওয়া গিয়েছে, এটা সার্চ করলেই দেখা যায়। অক্সফ্যাম, এখান থেকে আর কি, ইন্টারন্যাশনাল রিপোর্ট যেটা পাবলিশ হয়েছিল 2018-র 22শে জানুয়ারি। সেখানে বলা আছে টপ 1% মানুষ, 82% যে নিউ ওয়েলথ জেনারেট হচ্ছে, তাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখছে। সারা পৃথিবীর 42% রিচ পার্সন মানুষের কাছে এত অর্থ আছে, যা সারা পৃথিবীর অর্ধেক জনসংখ্যার মানুষের কাছে রয়েছে, তার সমান। এখন বলা হয় যে 42% মানুষ, তারা নাকি অনেক হার্ড ওয়ার্ক করে, তারা ওই কারণের জন্য রিচ পার্সন হয়েছে। আর এই 3.5 বিলিয়ন মানুষ, তারা তো অলস প্রকৃতি। এখন এরা রিচ কেন? এদের কাছে এত ওয়েলথ আছে কেন? এই ক্যাপিটালিজমের সিস্টেম যখন ব্যাখ্যা করব, তখন এই বিষয়টা আরো ভালোভাবে বোঝা যাবে। তার আগে আরো বেশ কয়েকটা ছবি আমরা বুঝে নিই। এখন এই সিস্টেম এইরকম বেঁচে থাকতে গেলে, হয় তুমি ছোট মাছেদের খেয়ে বড় হবে, না হলে কোনো বড় মাছ এসে তোমায় খেয়ে নেবে। এখানে দুটো জিনিস আছে, একটা হলো মানি বিগেটস মানি, একটা পভার্টি বিগেটস পভার্টি। ধনী আরো ধনী হয়েই যাচ্ছে, আর গরিব গরিব আরো গরিব হয়ে যাচ্ছে। ক্যাপিটালিজমের সিস্টেম কেমন ভাবে কাজ করে, তার একটা প্রুফ দেখা যায়, একটা এক্সাম্পলের সাহায্যে বোঝা যায়। একটা কোম্পানির নাম আমরা সবাই শুনেছি, যেমন জাবাং। জাবাং যখন আসে, তাকে মন্ত্রা গ্রাস করে নেয়, বা এখানে গ্রাস করাটা বলবো না, অ্যাকোয়ার করে নেয়। মন্ত্রাকে ফ্লিপকার্ট অ্যাকোয়ার করে নিয়েছে। এরপর এলো ইন্টারন্যাশনাল জায়ান্ট অ্যামাজন। আমরা জানি অ্যামাজন এখন 1 নম্বর টপে বসে রয়েছে। এইরকম আরো একজনের কথা আমরা জানি, সেটা হলো ফেসবুক। ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে, এই দুই সব থেকে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাপকে ফেসবুক নিয়ে নিয়েছে। গুগলকেও ধরা হয় ইন্টারনেট দুনিয়ার মনোপলি।
কারণ ইউটিউব, যাকে আমরা সেকেন্ড বড় সার্চ ইঞ্জিন বলে ধরে থাকি, তাকে ওন করে নিয়েছে, অ্যান্ড্রয়েডকে ওন করে নিয়েছে, গুগল ম্যাপ, গুগল শপ, গুগল ড্রাইভ, গুগল পে, সর্বক্ষেত্রে গুগলের নাম। এমনকি গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট, সে নাকি 241টা কোম্পানিকে অ্যাকোয়ার করে রেখেছে। তো আমার বলার কথা হলো, এই যে সিস্টেম, এই সিস্টেমের ফলে যে ইনইকুয়ালিটি, যে কারাপশন এত দিন পর্যন্ত হয়ে আসছে, তাদেরকে কমপ্লিট করতে হলে যে আসবে তাকে কি পরিমাণ শক্তি রাখতে হবে। না হলে তারাও তো এই মনোপলির শিকার হয়ে যাবে। তারা আসবে কিন্তু বাজারে টিকতে পারবে না। এখান থেকে কি আমাদের একটা প্রশ্নের উত্তর আমরা পেলাম না? কেন আমরা টপ থেকে শুরু করেছি? কেন আমরা টপ শব্দটা ইউজ করতাম? কেন আমরা এত এত চ্যালেঞ্জ ফেস করছি? এবার আরো একটা এই সিস্টেমটাকে পর্যবেক্ষণ করা যাক। এ তো গেল বড় বড় জায়ান্টের কথা। এবার যাদেরকে আমরা এই যে পভার্টি লাইনে রাখবো, যারা গরিব, যাদের কাছে ক্যাপিটাল নেই, যাদের কাছে ইনভেস্ট করার জন্য কিছুই নেই, এই শ্রেণীর মানুষদের কাছে এতটা ওয়েলথ নেই যে এডুকেশনে ইনভেস্ট করতে পারে, এরা হেলথে ইনভেস্ট করতে পারে। এখন অনেক সরকারের হস্তক্ষেপে দেখা যায় যে ফ্রি এডুকেশন, ফ্রি চিকিৎসা, এই সব কিছু রয়েছে। কিন্তু সেই জায়গাগুলো আবার কিরকম, সেটা আমরা হয়তো অনেকে জানি। সেই বিষয়গুলো আলোচনা করার দরকার নেই, আমরা সবাই এই বিষয়গুলো জানি। এবার ক্যাপিটালিজমের আর একটা বড় ফেলিয়ার আমরা বলতে পারি এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন আর সোশ্যাল ডিস্ট্রাকশন। বড় বড় কলকারখানা, বিল্ডিং বানানোর জন্য যে স্পিডে জঙ্গল কাটা হচ্ছে, দূষণ ছড়িয়ে যাচ্ছে, তার ইয়াত্তা নেই। এখানে ক্যাপিটালিজমের আর একটা ফান্ডা হলো, বিজনেস শব্দটা যখনই আসবে সেখানে আসে প্রফিট। কত জঙ্গল কাটা হচ্ছে, কত দূষণ হচ্ছে, কত ক্ষতি হচ্ছে, এর সবে কিন্তু অতটা মাথা ব্যথা নেই। বিজনেস এগিয়ে যাবে, বিজনেসকে এগোতেই হবে, যেখানেই প্রফিট সেইখানেই কাজ এগোবে। আমাদের পৃথিবী আজ ধ্বংসের মুখে, শুধু তাই নয়, এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সাথে সাথে সোসাইটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে সাধারণ মানুষ, যাদেরকে আমরা কনজিউমার বলে থাকি, যাদেরকে আমরা ট্রাফিকও বলে থাকি, তাদের কাছে স্বাধীনতা আছে, তারা যে কোনো কোম্পানি থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারে। কিন্তু রিয়েলিটিতে কি হচ্ছে, আমাদের সামনে এত এত বিজ্ঞাপনের বর্ষণ করে দেওয়া হচ্ছে যে এটা পুরো সোসাইটির মাইন্ডসেটটাই বদলে যাচ্ছে। ক্যাপিটালিজমের ফেলিয়ার তখনও চোখে পড়ে যখন কোনো কোম্পানি এতটা বড় হয়ে যায় যে সরকারের থেকেও সেটা পাওয়ারফুল হয়ে যায়। এখন ওরা আবার প্রভাব বিস্তার করে, ওদের হাতে এত ক্ষমতা থাকে যে কোন কোন সরকার থাকবে, কোন সরকারের পতন হবে, তাও কিন্তু ওদের হাতেই চলে যায়। কোম্পানি শুধু প্রফিট চায়। যদি দেখে এই সরকার এলে আমাদের প্রফিট বাড়তে পারে, তাহলে ওরা কি করতে পারে, তাহলে ওরা ওদের ফান্ডিং করতে পারে, ইলেকশন ক্যাম্পেইন সাপোর্ট করতে পারে। বড় বড় দেশে এগুলো হয়তো ওপরে ওপরে হয়, আমেরিকার মতো কান্ট্রিতে এগুলোকে লবিং বলা হয়, আমাদের ইন্ডিয়ার মতো দেশে হয়তো নিচে নিচে হয়। এবার আমি কাম ব্যাক করবো, আমরা এবার ক্যাপিটালিজমের বিষয়টাতে আহ, প্রবেশ করব। ক্যাপিটালিজম বিষয়টা সম্বন্ধে আলোচনা করা যাক। ক্যাপিটালিজম শব্দটার মধ্যে যে শব্দটা রয়েছে সেটা হলো ক্যাপিটাল। ক্যাপিটাল এর বাংলাটা হলো পুঁজি, আর ক্যাপিটালিজম শব্দটার অর্থ হলো পুঁজিবাদ। ক্যাপিটাল অর্থাৎ টাকা বা সম্পত্তি। আপনার কাছে বাড়ি আছে, আপনার কাছে গাড়ি আছে, আপনার কাছে জমি আছে, এসবই ক্যাপিটাল। যদি আমরা ক্যাপিটালিজম বিষয়টা বুঝতে চাই, তাহলে আগে ডেফিনেশনটা বুঝে নেওয়া যাক। এটা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে যেখানে থাকবে একটা ব্যক্তিগত মালিকানা, আর থাকবে ব্যক্তিগত উদ্যোগ, যার উপর ভিত্তি করে অর্থনৈতিক কার্যক্রমটা পরিচালিত হয়। এই ব্যবস্থার সম্পদ ও উৎপাদন বা পণ্যের মালিকানা থাকবে কোনো ব্যক্তি বা কর্পোরেশনের হাতে। আর তারা কি করবে, লাভ অর্জনের জন্য ব্যবসা পরিচালনা করবে। অর্থাৎ এটা এমন একটা ব্যবস্থা যেখানে মানুষজন তাদের ক্ষমতা অনুযায়ী কাজ করবে, কিন্তু তাদের ক্যাপিটাল যেমন থাকবে সেই মতো তারা জিনিস পাবে। অর্থাৎ যার কাছে সব থেকে বেশি ক্যাপিটাল থাকবে সেই সব থেকে বেশি প্রফিট পাবে। বিষয়টা একটু ভাববার, তাই না? কি যত, যার কাছে যত বেশি ক্যাপিটাল সে তত বেশি ক্যাপিটাল পাবে। ইয়েস। প্রাইভেটিজম বা ব্যক্তিগত মালিকানা, এটা হলো আপনার কাছে ল্যান্ড আছে, জমি আছে, বা ফ্যাক্টরি আছে, বা ইন্ডাস্ট্রি রয়েছে, সেটা আপনার নিজস্ব প্রাইভেট সম্পত্তি, আপনি এটা একটা ব্যক্তিগত মালিকানার মধ্যে রয়েছে। আর একটা হলো সীমিত সরকারের হস্তক্ষেপ, একটা হলো মুক্ত বাজার, আর একটা মানি বিগেটস মানি।
এই বিষয় কটা আমি একটু ব্যাখ্যা করবো। এই বিষয়গুলো বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। ধরা যাক জমির মালিক। আগেকার দিনে কি হতো, একটা জমির মালিক থাকতো, জমিকে ব্যক্তিগত করে রাখা হতো। এবার এই জমিতে কারা কাজ করবে? কৃষক, খেটে খাওয়া মজুর, দিন রাত পরিশ্রম করে শস্য সবজি উৎপাদন করতো। কিন্তু যে প্রফিট পাওয়া যেত সেগুলো কারা পেত? মালিক পেত। যারা পরিশ্রম করতো তারা তাদের কোনো রকমে চলে যাবে, এই রকম কিছু হয়তো পেত। সমাজের পরিবর্তন বিশেষ কিছু হয়নি, আজকের দিনেও এইভাবেই সমাজ চলে। আপনার ট্যালেন্ট আছে, আপনার নিজের কিছু করার ক্ষমতা রয়েছে, আপনি আপনার ট্যালেন্টের বিনিময়ে জব পেলেন। ধরা যাক আপনি কোনো কোম্পানিতে বা কোথাও কারো আন্ডারে কাজ করেন। আপনি সারাদিন কাজ করেন আর তার জন্য আপনি মান্থলি একটা স্যালারি পান। এখন কোম্পানিতে যে পরিমাণ প্রফিট হচ্ছে সেই প্রফিটটা কে পাবে? কোম্পানি বা কোম্পানির মালিক। তবে আগের থেকে পরিবর্তন এটুকুই হয়েছে, এখন আগে জেনে বুঝে কোম্পানির টার্ম অ্যান্ড কন্ডিশন বুঝে নিয়েই সাইন করে এমপ্লয় নিয়োগ হয়। অর্থাৎ এক্সপ্লয়টেশন ওইভাবে হয়তো হয় না। এখন একটা বড় কোম্পানি যখন, তখন বড় কোম্পানির মালিক কে হবে? যার শেয়ার বেশি থাকবে সেই মালিক। আজকের দিনে তো আবার যে কেউ কোম্পানির মালিক হতে পারে। তারা শেয়ার মার্কেটে চলে যাও, সেখানে গিয়ে শেয়ার কিনে নিলেই সেই মতো কোম্পানি থেকে আপনি প্রফিট পেয়ে যাবেন। আপনিও তার অংশ পাচ্ছেন, কারণ আপনিও ওই কোম্পানির একজন অংশীদার হয়ে গেছেন। তাহলে আজকের দিনে বিষয়টা কি হলো? এমপ্লয়ি কাজ করে যাচ্ছে, সে পাচ্ছে শুধুমাত্র স্যালারি, আর কোম্পানির প্রফিট পাচ্ছে সেই ব্যক্তি যে কোম্পানিতে দিনের পর দিন কিভাবে কাজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা পর্যন্ত সে জানে না। অথচ ঘরে বসে বসে কোম্পানি থেকে প্রফিট আসছে, সেটা গুনে নিচ্ছে। কারণ কি? কারণ সে কোম্পানিতে ইনভেস্ট করেছে। ইনভেস্ট কারা করছে? অলরেডি যাদের ক্যাপিটাল আছে, মানি আছে। যার কাছে মানি আছে তা দিয়ে সে আরো মানি তৈরি করতে পারবে ইনভেস্টমেন্ট করে। এবারে আসা যাক প্রতিযোগিতা অর্থাৎ কম্পিটিশনের ব্যাপার। যে একটা মুক্ত বাজার, মুক্ত বাজারে সবাই সেখানে অংশ নিতে পারে। এবার বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কি হয়? প্রতিযোগিতা থাকে। যাদের পণ্য গুণগত মান এবং দামকে প্রভাবিত করে। ধরা যাক দুটো একই দোকান পাশাপাশি রয়েছে, তাহলে এদের মধ্যে অবভিয়াসলি কি হচ্ছে? কম্পিটিশন হচ্ছে। দুজনেই চাইবে কিভাবে অন্যের থেকে তার দোকানে বেশি কাস্টমার আসে, কিভাবে ওর দোকানে থেকে আমার দোকানে জিনিস ভালো হয়, কিভাবে অন্য থেকে তার দোকানের জিনিস দাম এবং কোয়ালিটিতে ভালো হচ্ছে। এই কম্পিটিশনই তাদেরকে কি করে? আবার উন্নতির পথে নিয়ে যায়। তারা হয়তো আরো নিজেদেরকে গ্রো করতে থাকে। আবার দেখা যাবে যে এখানে কাজের ডিস্ট্রিবিউশন হয়। কি হয়? একটা কাজ একজন না করে সেটা হয়তো ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। এতে কি হচ্ছে? যে লেবার যারা থাকবে তাদের মধ্যে আহ, একঘেয়েমি থাকবে না, তাদের মধ্যে একটা ইনোভেশন থাকবে। তারা আরো বড় হতে থাকবে বা একটার পর একটা থেকে আরেকটা এরকম যাওয়ার সুযোগ থাকবে। এই যে ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম কথাটার মধ্যে রয়েছে ব্যক্তিগত মালিকানা এবং ব্যক্তিগত উদ্যোগের কথা। এই ক্যাপিটালিজমের জনক বলা হয় অ্যাডাম স্মিথ, তাকে ফাদার অফ ক্যাপিটালিজম বলা হয়। মডার্ন ক্যাপিটালিজমের উদ্ভব হয়েছে 16th এবং 17th সেঞ্চুরিতে ব্রিটেন এবং নেদারল্যান্ডে। পৃথিবীর প্রথম স্টক এক্সচেঞ্জ যেটা হয়েছিল অ্যামস্টারডাম স্টক এক্সচেঞ্জ, যেখানে প্রথম কোম্পানির লিস্ট করা হয়েছিল, যেটা ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে 1602 সালে। 1776 সালে অ্যাডাম স্মিথ একটি বই লিখেছিলেন যার নাম হলো দ্য ওয়েলথ অফ দ্য নেশনস। এখানে লেখা ছিল, দ্য গভর্নমেন্ট শুড লিভ দ্য ইকোনমি অ্যালোন অ্যান্ড শুড নট ইন্টারফেয়ার, অর্থাৎ সরকার ইকোনমিতে হস্তক্ষেপ করবে না। এখান থেকে শুরু হয়েছিল ফ্রি মার্কেট ক্যাপিটালিজমের। অ্যাডাম স্মিথ এও বলেন, হি ইজ লিড বাই অ্যান ইনভিজিবল হ্যান্ড টু প্রমোট অ্যান্ড এন্ড হুইচ ওয়াজ নো পার্ট অফ ইন্টেনশন। মার্কেটের একটা ইনভিজিবল হ্যান্ড এখানে কাজ করে। এখানে এক্সাম্পল ওই দুটো দোকানের কথা যেটা আমি একটু আগেই বললাম। এখানে দুজনের মধ্যে যে কম্পিটিশান, সেখানে কে ভালো প্রোডাক্ট কত কম দামে দিতে পারে যাতে বেশি বেশি কাস্টমার অ্যাট্রাক্ট করা যেতে পারে। এখানে বিষয় হলো, এদের মধ্যে তো তৃতীয় কোনো হস্তক্ষেপ না যদি থাকে তাহলে এরা কি করবে? এরা নিজেদের ইন্টারেস্টে কাজ করবে, এদের বেটারমেন্টের উপরে কাজ করবে।
সেলফ ইন্টারেস্ট যেহেতু কাজ হবে, সেহেতু অন্যদের জন্য এটা ভালো হবে, সোসাইটিও এটা থেকে কিছু শিখতে পারবে। এটা হলো অ্যাডাম স্মিথের ফিলোসফি। এবার যখন দোকান ভালো চলবে, নিজেদের মধ্যে রিয়েলাইজেশান হবে যে আমি কেন সব কাজ একা একা করব। কেউ অর্ডার নেবে, কেউ প্রোডাক্ট তৈরি করবে, তো কেউ সেল করবে, কেউ ডেলিভারি দেবে। এতে করে প্রোডাক্টিভিটি বাড়বে, এফিসিয়েন্সি বাড়বে। সেজন্য ক্যাপিটালিজম একটা সাকসেসের জায়গায় পৌঁছে গিয়েছিল। প্রত্যেকে এটা বুঝতে পারছিল, যদি আমাদের আরও বেশি বেশি কাজ করতে হয়, আরও স্পিডে কাজ করতে হয়, তাহলে কাজকে ভালো করে করতে পারবো। এতে করে স্পেশালাইজেশনও বাড়বে। ধরা যাক একটা মোবাইল তৈরির কোম্পানি, সেখানে যদি একটা মোবাইল তৈরির কাজকে সেপারেট করে দেওয়া হয়, অর্থাৎ কেউ স্ক্রু লাগালো তো কেউ স্ক্রিন ফিট করলো, এতে করে প্রোডাক্টিভিটি বাড়বে। এবার আসা যাক মনোপলির কথা। মনোপলি শব্দটা একটা গ্রিক ভাষা। মনো কথার অর্থ হলো এক এবং পলি কথার অর্থ হলো বিক্রি করা। মনোপলি বলতে বোঝায় এমন একটা পরিস্থিতি যেখানে একক কোনো প্রতিষ্ঠান বা সংস্থা কোনো নির্দিষ্ট পণ্য বা সেবার বাজারে একমাত্র সরবরাহকারী হিসেবে কার্যক্রম পরিচালনা করে। মনোপলি এমন একটা বাজার যেখানে একটা প্রতিষ্ঠান পুরো বাজার নিয়ন্ত্রণ করবে। মনোপলি বলতে বোঝায় এমন একটা বাজার বা এমন একটা পরিস্থিতি যেখানে একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি পুরো বাজারে একমাত্র সরবরাহকারী হিসাবে কাজ করবে। এখানে একক সরবরাহকারী, অর্থাৎ একটা মাত্র প্রতিষ্ঠান পুরো বাজারে পণ্য বা সেবা সরবরাহ করছে। তাহলে কি হবে? সেখানে প্রতিযোগিতা থাকবে না, কারণ সেই পণ্যের বা সেই সেবার কোনো বিকল্প নেই, আর অন্য কোথাও ওই পণ্যটা পাওয়া যাবে না। মূল্য নিয়ন্ত্রণ, পণ্যের দাম কত হবে সেটা নির্ধারণ করার জন্য ওই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ স্বাধীন থাকবে। এক্সাম্পল হিসেবে বলা যায়, একটা প্রতিষ্ঠান পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ করে, এখানে আর কোনো প্রতিষ্ঠান নেই, তাহলে সেটি কি হবে? সেটি একটা মনিপল প্রতিষ্ঠান হয়ে যাবে। মনিপলের কিছু বাস্তব উদাহরণ হলো প্রাকৃতিক মনিপলি, যেমন জল বিদ্যুৎ সরবরাহ; আইনি মনোপলি, ডাক বিভাগ, যেখানে সরকার প্রতিষ্ঠানকে একক সরবরাহকারী হিসেবে অনুমোদন দেয়; আর প্রযুক্তিগত মনোপলি, যখন একটা কোম্পানি নতুন প্রযুক্তি উদ্ভাবন করে, তার পেটেন্ট পায়। ধরা যাক আপনি একটা ছোট্ট গ্রামে দাঁড়িয়ে আছেন, আপনাকে যেতে হবে দূর শহরে, আর সেটা এমার্জেন্সি। দেখা যাচ্ছে ওই স্থানে সেভাবে কোনো যান চলাচল করছে না। দূর থেকে আপনি একটা ট্যাক্সির দেখা পেলেন। শহরে যেতে চার্জ লাগে 500 টাকা। ট্যাক্সিওয়ালা সুযোগের সদ্ব্যবহার করলো এবং বলল আমাকে 50,000 টাকা দিতে হবে। অগত্যা আপনার কিছু করার নেই, এটা একটা এক্সপ্লয়টেশন। ক্যাপিটালিজমের এই যে এক্সট্রা পয়সাকে আবার প্রফিট বলে। একজন চাষি চাষ করছে, ফসল তৈরি করছে, মুনাফা নিয়ে যাচ্ছে ট্রেডাররা। একজন সায়েন্টিস্ট ঔষধ আবিষ্কার করছে, কোনো ভ্যাকসিন আবিষ্কার করছে, রিয়েলিটিতে কে মুনাফা অর্জন করছে? ওই ফার্মা কোম্পানি, তারা। একজন সিঙ্গার গান গাইছে, কিন্তু মিউজিক লেবেল কোম্পানিরা প্রফিট নিচ্ছে। তাহলে আজকের দিনে বিশেষ ট্যালেন্ট যারা আছে তার থেকে বেশি ক্যাপিটাল সেই মধ্যস্থলের ব্যক্তিটাই পাবে। অর্থাৎ এটা এমন একটা সিস্টেম যেখানে কাজকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে না, বরং মানি যারা আছে সে রিওয়ার্ড পাচ্ছে। এই কারণেই বোধহয় অনেকে বলে থাকেন যে কমিউনিজম কেবলমাত্র বইয়ের পাতায় ভালো লাগে, কিন্তু ক্যাপিটালিজম প্রতিটি মানুষের মধ্যে একাত্ম হয়ে আছে। যে ব্যক্তি একবার বড়লোক হয়ে যায়, তাদের মধ্যে কমজন গরিবের কথা ভাবে। ক্যাপিটালিজম কেন এত পপুলার? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে ওয়ার্কারদের কাজের ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। আগে কি হতো? ঘন্টার পর ঘন্টা কাজ করতে হতো, তাদেরকে দিয়ে করানো হতো, সেখানে এক্সপ্লয়টেশন হতো। সেখান থেকে শুরু হয়েছিল কমিউনিস্ট আইডিওলজি। কার্ল মার্কস একটা বইয়ে লিখেছিলেন দাস ক্যাপিটাল। সেখানে তিনি অ্যাডাম স্মিথের অনেক পয়েন্টে এগ্রিও করেছিলেন। দুজনের মধ্যে একটা বড় ডিসএগ্রিমেন্ট ছিল, কিন্তু দুজন ব্যক্তি সেম সিচুয়েশানকে আলাদা আলাদা জায়গা থেকে দেখছিলেন। একদিকে অ্যাডাম স্মিথ প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সিতে ফোকাস করছিলেন, অন্যদিকে কার্ল মার্কস বলেন যে হ্যাঁ এটা ঠিক, তবে তার ফোকাস ইন্ডিভিজুয়াল ওয়ার্কের উপর।
তিনি বলেন, একজন ওয়ার্কারকে যদি প্রতিদিন এক কাজ বারবার করতে দেওয়া হয় তাহলে তার মধ্যে বিরক্তি কাজ করবে, অর্থাৎ তার মনে হবে সে অন্যদের থেকে বিচ্ছিন্ন। তার মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য মানসিক স্বাস্থ্যের সমস্যা হতে পারে। তার মনে হতে পারে এ জীবনের মানেটা কী, প্রতিদিনের সেই এক কাজ। তার মনে হবে আমার জীবনের কী মানে, নিজেকে তার মেশিন মনে হবে। কার্ল মার্কস মনে করতেন, ওয়ার্কারদের যদি স্পেশালাইজেশন করা হয় তাহলে ওয়ার্কারদের রিপ্লেসমেন্ট বাড়বে, তাদের রিপ্লেসমেন্ট করা সম্ভব হবে। তাহলে ক্যাপিটালিস্টদের হাতে পাওয়ার এসে যাবে এবং ওয়ার্কার্সদের এক্সপ্লয়েট করতে পারবে। এক জিনিসকে দুজন ব্যক্তি আলাদাভাবে দেখছিলেন এবং দুজন আলাদা সময়ের মানুষ। অ্যাডাম স্মিথ যেখানে 1723 এবং জুনে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল 1790-তে, আর কার্ল মার্কস জন্মেছিলেন 1818-র 5 মেতে। আর 1790 সালটা এমন একটা সময় যে সময় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হয়েছিল, আর কার্ল মার্কস সে সময় বড় হচ্ছিলেন। তিনি আশপাশের পরিস্থিতি দেখছিলেন। তিনি দেখছিলেন ফ্যাক্টরিগুলোতে কীভাবে ওয়ার্কারদের এক্সপ্লয়েট করা হয়। ক্যাপিটালিজমের কথা যদি বলা হয় তাহলে 1902 খ্রিস্টাব্দে একটা বড় দুর্ঘটনা হয়েছিল। ইউএসএতে 3টি বড় স্টিল কোম্পানি, কার্নেগি স্টিল, ফেডারেল স্টিল আর ন্যাশনাল স্টিল, এই 3 কোম্পানি একসাথে ইউনাইটেড স্টেটস স্টিল এই নামে পরিচিত। পৃথিবীর প্রথম $1 বিলিয়ন কোম্পানি ছিল। এলবার্ট এইচ গেরি ছিলেন এই কোম্পানির চেয়ারপারসন। স্টিল মেকিং কোম্পানিতে যখন কম্পিটিশান ছিল, তিনি কি করলেন, তার সব কম্পিটিটরদের ডিনারে আসতে বললেন। কেন আমরা নিজেদের মধ্যে লড়াই করব? আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা একসাথে লাভবান হব। মাঝখান থেকে অন্যদের কেন সুযোগ করে দেব? এইভাবে স্টার্ট হয়েছিল $1 বিলিয়ন এই যে কোম্পানিগুলোর মনোপলিস। এখানে অ্যাডাম স্মিথের ফিলোসফি অনুযায়ী ইনভিজিবল হ্যান্ড অফ ফ্রি মার্কেট, সেটা তো কাজ করা উচিত ছিল, কিন্তু রিয়ালিটিতে এটা হলো না। কারণ কোনো একটা কোম্পানির মনোপলি যদি শুরু হয়, সেটা কনজিউমারদের জন্য, জনসাধারণের জন্য ভয়ানক। এখানে আমি জেনে নেব আমরা যে মনোপলির ফলে যে ভোক্তা এবং বাজারের উপর কী প্রভাব পড়েছিল। মনোপলি বাজারের উপর অনেক প্রভাব ফেলেছিল। 1 নম্বর কিনা কাস্টমাররা বেশি দামে পণ্য কিনতে বাধ্য হতো। 2 নম্বর ছিল প্রতিযোগিতার অভাব থাকায় নতুন প্রতিষ্ঠানগুলোর প্রবেশ করা কঠিন হয়ে পড়েছিল। আর 3 নম্বর হলো প্রতিযোগিতা না থাকার কারণে প্রতিষ্ঠানগুলো নতুন কিছু উদ্ভাবনে কম আগ্রহী হয়ে পড়ে। মনোপলি হলো এমন একটা অর্থনৈতিক ধারণা যা বাজার এবং ভোক্তার উপর ব্যাপক প্রভাব ফেলে। তো আজকের এই যে সময়ে আমাদের অনপ্যাসিভ দাঁড়িয়ে আছে, যে থট প্রসেসকে সাথে নিয়ে অনপ্যাসিভ এগিয়ে চলেছে, তাতে করে আমাদের সামনে একের পর এক চ্যালেঞ্জেস ছুড়ে দেওয়া হচ্ছে। কারণ আমাদের বেশটা আমাদের ভুললে চলবে না। এখানে যে হিউম্যানিটির কথা বলা হচ্ছে, এখানে যে ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, এখানে যে অভাব রয়েছে তাকে ফিল করার কথা বলা আছে। তাই তো প্রতি পদক্ষেপে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই স্যার লাস্ট 360তেই বলেছিলেন, আমার শব্দগুলো মনে রেখো, আমরা ইতিহাস বানাতে চলেছি। লড়াই যত কঠিন হয়, জেতার মজাটা ততটাই মধুর হয়। আমরা কিছু ট্রাভেলের মধ্য দিয়ে চলেছি। চ্যালেঞ্জেস যেটা আমাদের সামনে আসছে সেটা তো আমাদের থেকে অনেক বেশি। আমরা ভেবেছিলাম চ্যালেঞ্জেস আমাদের সামনে যা ছিল তা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না, চ্যালেঞ্জেস আমাদের সামনে আসতেই চলেছে এবং চ্যালেঞ্জেসগুলো বড় হতে চলেছে, আরও বড়। এখন আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলেছি। আমরা আমাদের সামনের চ্যালেঞ্জেসগুলোকে ডু ইট অর ডাই এমন অ্যাটিটিউড নিয়ে এগিয়ে চলেছি। চ্যালেঞ্জেস যত কঠিন, যত কষ্টকর হবে আর যত বেশি আক্রমণাত্মক হবে, তত আমরাও আমাদের শক্তিকে, আমাদের মূল্যকে বেশি বেশি করে বুঝতে পারবো। যত চ্যালেঞ্জেস আসবে আমরা বুঝতে পারবো আমরা কি বিল্ড করতে চলেছি আর তার মূল্যটাই বা কী।
তো ফ্রেন্ডস, আমার সাথে ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি আপনারা আরও তথ্য চান বা আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন হিট করে দেবেন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। উই আর সো ইন ইট টু ইন ইট।